শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সব শ্রেণী পেশার মানুষের জন্যই বাজেটে থাকছে নানান চমক। সবচেয়ে লাভবান হতে পারেন নিম্ন আয়ের মানুষ। বিদ্যুতের ইউনিট প্রতি ব্যয়ের 40% যাচ্ছে ক্যাপাসিটি চার্জে। ইউনিট প্রতি খরচ 5 টাকা 24 পয়সা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আসন্ন 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেটকে শুধু আয় ব্যয়ের হিসাব নয়, বরং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের জন্য বিশেষ বার্তা বহনকারী একটি বাজেট হিসেবে দেখা হচ্ছে। একদিকে ব্যবসা বাণিজ্যের পথে থাকা নানা জটিলতা কমানোর উদ্যোগ, অপরদিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বড় সম্প্রসারণ, ফ্রিল্যান্সারদের করমুক্তির পরিকল্পনা, কৃষক ও নারীপ্রধান পরিবারের জন্য নতুন সহায়তা কর্মসূচি। সব মিলিয়ে এবারের বাজেটে প্রায় প্রতিটি শ্রেণীর মানুষের জন্যই কিছু না কিছু থাকছে। প্রায় 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত এই বাজেটে সরকার অর্থনীতির গতি বাড়ানোর পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার চেষ্টাও করছে। ফলে প্রশ্ন উঠছে, এই বাজেটে সবচেয়ে বড় সুবিধা পাচ্ছেন কারা? ব্যবসায়ী, কৃষক, ফ্রিল্যান্সার নাকি সাধারণ মানুষ? বর্তমানে প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হয়। নতুন প্রস্তাব অনুযায়ী মাসিক ভ্যাট পরিশোধ অব্যাহত থাকলেও রিটার্ন জমা দেওয়া যাবে প্রতি 3 মাস পর পর, অর্থাৎ বছরে 12 বার নয়, মাত্র 4 বার রিটার্ন দাখিল করলেই চলবে। এছাড়া অনলাইন ভ্যাট নিবন্ধন পুরোপুরি স্বয়ংক্রিয় করা, ইআরপি সফটওয়্যার ব্যবহারকারী প্রতিষ্ঠানের জন্য কাগজপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া এবং কাস্টমস ক্লিয়ারেন্স সহজ করার উদ্যোগও নেওয়া হচ্ছে। ডিজিটাল অর্থনীতির দ্রুত বিকাশের প্রেক্ষাপটে এবারের বাজেটের অন্যতম আলোচিত বিষয় হচ্ছে ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর 7.5% উৎসে কর প্রত্যাহারের পরিকল্পনা। বর্তমানে বিদেশ থেকে আসা আয়ের ওপর কর কাটা হয়। নতুন প্রস্তাব কার্যকর হলে ইউটিউব, ফেসবুক, টিকটক, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সহ বিভিন্ন উৎস থেকে অর্জিত বৈদেশিক আয়ের ওপর আর উৎসে কর দিতে হবে না। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সবচেয়ে বড় নতুন সংযোজন হচ্ছে ফ্যামিলি কার্ড। আগামী অর্থ বছরে 41 লাখ নারী প্রধান পরিবারকে এ কার্ড দেওয়া হবে। খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদন ধরে রাখতে কৃষকদের জন্য নতুন কর্মসূচি চালু হচ্ছে। 42,50,000 কৃষক কার্ড পাবেন। সামাজিক নিরাপত্তা খাতের সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। বয়স্ক ভাতা 650 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা করা হচ্ছে। উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে 62 লাখ করা হবে। কর্মহীন শ্রমিকদের জন্য নতুনভাবে সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় 15,000 শ্রমিককে মাসে 5,000 টাকা করে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত সহায়তা দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করা হচ্ছে। নিহতের পরিবার এবং গুরুতর আহত ব্যক্তিরা মাসে 20,000 টাকা পর্যন্ত ভাতা পাবেন। এবারের বাজেটে ন্যূনতম কর ব্যবস্থায় পরিবর্তন এবং কর কাঠামোকে আরও পূর্বানুমানযোগ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এনবিআর সূত্র বলছে, দীর্ঘমেয়াদী কর নীতি ঘোষণার মাধ্যমে ব্যক্তি ও কর্পোরেট করদাতাদের জন্য স্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হবে। এ বিদ্যুৎ উৎপাদন থেকে বাল্ক বা পাইকারি সরবরাহ করতে প্রতি ইউনিটে ভর্তুকি ছাড়া ব্যয় হয় 13 টাকা 9 পয়সা, যেখানে প্রতি ইউনিটে 5 টাকা 12 পয়সা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করে বিপিডিপি। অর্থাৎ প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ পাইকারি পর্যায়ে বিক্রিতে প্রায় 40% ক্যাপাসিটি চার্জ দিচ্ছে সংস্থাটি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে জমা দেয়া বিপিডিপির প্রস্তাব ও বিইআরসির টেকনিক্যাল কমিটির তথ্য উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে। বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র ও আমদানি বিদ্যুৎ মিলিয়ে চলতি অর্থবছরে মোট 1,03,476 মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ ক্রয়ের প্রাক্কলন রয়েছে
বিপিডিপির। বিভিন্ন কেন্দ্র থেকে এ পরিমাণ বিদ্যুৎ ক্রয়ে মোট ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হবে 48,261 কোটি টাকা। আগামী 2026-27 অর্থবছরে এ চার্জের পরিমাণ বেড়ে দাঁড়াবে 52,608 কোটি টাকা। বিইআরসি সূত্রে জানা গেছে 2011-12 অর্থবছরে বিপিডিপির প্রতি ইউনিটে ক্যাপাসিটি চার্জ ছিল 2 টাকা 35 পয়সা। গত 2024-25 অর্থবছরে ইউনিট প্রতি এ ক্যাপাসিটি চার্জের পরিমাণ দ্বিগুণ হয়ে 5 টাকা 24 পয়সায় গিয়ে দাঁড়ায়। 14 বছরের ব্যবধানে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ ইউনিট প্রতি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। চলতি অর্থবছরে বিইআরসির কারিগরি কমিটি বিদ্যুতের ইউনিট প্রতি ক্যাপাসিটি চার্জ গত বছরের চেয়ে কিছুটা কমার প্রাক্কলন করলেও আগামী অর্থবছরে পুনরায় এ চার্জ বাড়বে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্যমতে 2014 সালের পর চলতি বছরের শুরুটা ছিল ভূমধ্যসাগরের সবচেয়ে ভয়াবহ সময়, যেখানে ইতোমধ্যে প্রায় 990 জন প্রাণ হারিয়েছেন। প্রশ্ন জাগে, নিজের চেনা মাতৃভূমি, পরিবার ও স্মৃতি বিসর্জন দিয়ে মানুষ কেন এমন আত্মঘাতী ঝুঁকিতে পা বাড়ায়? এর মূল কারণ সীমাহীন অর্থনৈতিক বৈষম্য, যুদ্ধ এবং নিজ দেশে উন্নত ও নিরাপদ জীবনযাপনের সুযোগের অভাব। মানুষ যখন নিজ রাষ্ট্রে মৌলিক অধিকার ও বেঁচে থাকার নিশ্চয়তা পায় না, তখনই সে বাধ্য হয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ায়। একই পৃথিবীতে উন্নত ও অনুন্নত দেশের এই বিশাল ব্যবধান দূর করতে বৈশ্বিক নেতৃত্বের সদিচ্ছার অভাব স্পষ্ট। অনুন্নত দেশগুলোকে স্বাবলম্বী করার টেকসই উদ্যোগ না নিয়ে উন্নত বিশ্ব আজ নিজেদের সীমান্ত সুরক্ষিত করতে ব্যস্ত। ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত রিটার্ন হাব নীতি বা আশ্রয়প্রার্থীদের তৃতীয় দেশে ফেরত পাঠানোর আইনি তোড়জোড় সেই কঠোর বাস্তবতায় ফুটিয়ে তোলে। অন্যদিকে লিবিয়ায় জাতিসংঘের পুনর্বাসন প্রচেষ্টার বিরুদ্ধে স্থানীয়দের সাম্প্রতিক বিক্ষোভ এবং লিবিয়া বিশ্বের আবর্জনার স্তূপ নয় এমন স্লোগান প্রমাণ করে অভিবাসন সংকটকে কেবল কাঁটাতার বা আইনি কড়াকড়ি দিয়ে ধামাচাপা দেওয়া সম্ভব নয়। যতক্ষণ না অনুন্নত দেশগুলোর দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানে উন্নত বিশ্ব আন্তরিকভাবে সহায়তা করবে, ততক্ষণ মরিয়া মানুষের এই মৃত্যুর মিছিল থামানো যাবে না। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের সংবাদ। বিশ্বকাপ শুরুর 4 দিন আগে বড় এক ধাক্কা খেয়েছে ব্রাজিল। চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন কার্লো আনচেলতির 26 সদস্যের দলের একমাত্র বিশেষজ্ঞ রাইট ব্যাক ওয়েসলি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন CBF রোববার জানিয়েছে, শনিবার মিশরের বিপক্ষে 2-1 গোলে জেতা প্রীতি ম্যাচে বাম উরুর পেশিতে চোট পান ওয়েসলি। রোমার 22 বছর বয়সী এই ফুটবলারের জায়গায় বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন আতালান্তার মিডফিল্ডার এদেরসন। সোমবার যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন 22 বছর বয়সী এই খেলোয়াড়। ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছেন তিনি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। ফ্লোর প্রাইসের বন্দিদশা থেকে অবশেষে মুক্তি পেতে চলেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত 2 কোম্পানি বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। 6 বছরেরও বেশি সময় পর কোম্পানি দুটির ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়ার নীতিগত অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। কাল পরশুর মধ্যে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস প্রত্যাহারের নির্দেশনা জারি হতে পারে। বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস 110 টাকা 10 পয়সা এবং ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস 32 টাকা 60 পয়সা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। 6 দিন আগেই দ্রুততম 50-র রেকর্ড ছুঁয়েছিলেন হাবিবুর রহমান সোহান। এবার তিনিই ভাঙলেন
50 ওভার ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আজ ইউল্যাব মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে সিটি ক্লাবের বিপক্ষে মাত্র 45 বলে সেঞ্চুরি করেছেন লিজেন্ড অব রূপগঞ্জের হাবিবুর। আজকের আগেও লিস্টে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড যৌথভাবে হাবিবুরেরই ছিল। তার সমান 49 বলে সেঞ্চুরি ছিল মোসাদ্দেক হোসেনেরও। আজ 45 বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড একার করে নিয়েছেন হাবিবুর। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।